বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বিপদে পড়ে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছেন শেখ হাসিনা। ইউনূসকে প্রকাশ্য চ্যালেঞ্জ আওয়ামী লীগের। এবার বদলে যাবে বাংলাদেশের পরিস্থিতি। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এনসিপির পদযাত্রা ঠেকাতে ছাত্রলীগের তাণ্ডব শুরু এবং এনসিপির নেতাকর্মীদের ওপর ভয়াবহ হামলার আশঙ্কা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চীনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত বাংলাদেশের, বারবার ভারতকে উস্কানি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব জামায়াতের সমাবেশে অংশ নেবে 10 লাখেরও বেশি নেতাকর্মী, 10,000 বাস রিজার্ভ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিপদে পড়ে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছেন শেখ হাসিনা। ইউনূসকে প্রকাশ্য চ্যালেঞ্জ আওয়ামী লীগের, বদলে যাবে বাংলাদেশের পরিস্থিতি। দেশে ফিরেছেন শেখ হাসিনা। ইউনূসকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানালো আওয়ামী লীগ। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছে আওয়ামী লীগের প্রবীণ নেতা ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশ এক নজিরবিহীন সংকটের মুখোমুখি হয়েছিল। এমন পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করবেন। ওবায়দুল কাদের বর্তমানে অজ্ঞাত স্থানে রয়েছেন। CNN নিউজ 18কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিদেশি ষড়যন্ত্রের ফসল, যার লক্ষ্য ছিল হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করা এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করা। তিনি এমন এক সময়ে এই বক্তব্য পেশ করেছেন যখন দেশে অস্থিরতা ও অস্থিতিশীলতা চরমে পৌঁছেছে। ওবায়দুল কাদের বলেন, 5 আগস্ট 2024 ছিল বাংলাদেশের জন্য একটি কালো দিন, যেদিন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তার দাবি, এরপর থেকে মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং সুদিনের অপেক্ষায় দিন গুনছে। তিনি বলেন, মানুষ এখন খোলাখুলিভাবে বলছে হাসিনার শাসনকালে দেশ ভালো অবস্থানে ছিল। চরমপন্থী শক্তি বর্তমানে সাধারণ মানুষের ক্ষমতা গ্রাস করেছে, ফলে জনগণ স্থিতিশীলতা ফিরে পেতে চায়। এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল ছাত্রলীগ। এনসিপির নেতাকর্মীদের ওপর ভয়াবহ হামলার আশঙ্কা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার 16 জুলাই সকালে সদর উপজেলার ওলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজিদুর রহমান। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ গোপালগঞ্জ শহরে পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। এই পদযাত্রা বানচাল করার জন্য ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। এই ঘটনায় হতাহতের তথ্য এখনো পায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিন থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসাবে আজ বুধবার 16 জুলাই গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি। মঙ্গলবার 15 জুলাই দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানান। এরপর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ একাধিক নেতা এই কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন। আজ বুধবার সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
আরেকটি পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে মানুষের অধিকার নিশ্চিত হবে এবং জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। একই সঙ্গে আমরাই গোপালগঞ্জের মানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই করব। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশে। চীনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত, বাংলাদেশের বারবার ভারতকে উস্কানি। এবার চীনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জল সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, তিস্তা মহাপরিকল্পনা এই বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এই প্রকল্পে কাজ করতে আগ্রহী ভারত। শেখ হাসিনার আমলে এই প্রকল্পে কাজ করার জন্য নয়াদিল্লিকেই অগ্রাধিকার দিয়েছিল ঢাকা। কিন্তু বাংলাদেশের কূটনৈতিক চিত্র এখন পুরোটাই বদলে গিয়েছে। সাম্প্রতিক সময়ে সেদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে চীন। বেইজিং সফরে গিয়েছিলেন ডক্টর ইউনূস। চীন গিয়ে বৈঠক সেরেছে বিএনপি নেতারা, এবার যাচ্ছে জামায়াতের প্রতিনিধিরাও। সব মিলিয়ে দুই দেশের বন্ধুত্ব যে মজবুত হচ্ছে তা স্পষ্ট। আর বাংলাদেশকে হাতিয়ার করে ক্রমাগত ভারতকে উস্কানি দিচ্ছে চীন, এমনটাই বলছে বিশ্লেষকরা। জামায়াতের সমাবেশে অংশ নেবে 10 লাখেরও বেশি নেতাকর্মী, 10,000 বাস রিজার্ভ। আগামী 19 জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির দাবি এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। এ লক্ষ্যে প্রতিদিনই রাজধানী সহ দেশ জুড়ে চলছে মিছিল, মিটিং ও গণসংযোগ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সমাবেশ সফল করতে ইতিমধ্যে ট্রেন ও লঞ্চ বাদ দিয়ে ভাড়া করা হয়েছে 10,000-এরও মতো বাস। তিনি বলেন, সমাবেশে 10 লাখেরও বেশি নেতাকর্মীর উপস্থিতি আশা করছে। শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় 6,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। সমাবেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার 15 জুলাই বিকেলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সঙ্গে বৈঠক করেছে জামায়াতের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং, মাইক বসানো সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জুবায়ের সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে আমরা ডিএমপি সহযোগিতা চেয়েছি। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে তিনি বলেন, এ পর্যন্ত সরাসরি কোনো হুমকি পাওয়া যায়নি, তবুও সতর্ক আছি। পুলিশও আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। ডিএমপির সঙ্গে বৈঠকে অংশ নেওয়া জামায়াত নেতাদের মধ্যে আরও ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর রেজাউল করিম, মোহাম্মদ দিলওয়ার হোসাইন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মোহাম্মদ কালাম হোসেন ও আব্দুস সাত্তার সুমন।